ডিজেল অকটেন পেট্রোল সহ বাড়ল জ্বালানি তেলের দাম। কষ্ট হলেও আপত্তি নেই সাধারণ মানুষের, চান সিরিয়াল রেশনিং থেকে মুক্তি। বাড়ছে ঠিক আছে, কিন্তু আমাদের রেগুলার তেলটা পাওয়া যায়, তাইলে আমাদের কোনো সমস্যা নাই। তেলের দাম যেহেতু বাড়ছে, লিমিট সিন্ডিকেট বাদ দিতে হবে। যে যতটুকু নিতে চায় তাকে ততটুকু দিয়ে সান্ত্বনা দিতে হবে। বিগত দুটি সরকার যথাসময়ে টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্তানহারা বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেশের 6 জেলায় ঝড় এবং বজ্রাঘাতে 12 জনের মৃত্যু। সুনামগঞ্জে শিক্ষার্থী সহ নিহত 5, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 20 টাকা বাড়িয়ে অকটেনের নতুন দাম নির্ধারণ হয়েছে 140 টাকা, 19 টাকা বাড়িয়ে পেট্রোল 135 আর 15 টাকা বাড়িয়ে ডিজেলের নতুন দাম নির্ধারিত হয়েছে 115 টাকা লিটার। দাম বেড়েছে কেরোসিনেরও, লিটার প্রতি নতুন দাম 130 টাকা। শনিবার বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারে ওই দাম সমন্বয় করা হয়েছে। এদিকে রাজধানীতে গভীর রাতেও পাম্পগুলোতে তেল কিনতে যানবাহনের দীর্ঘ সারি। সকালে খুলবে পাম্প, সারা রাত অপেক্ষা করেই তবে মিলবে তেল। এরই মধ্যে তেলের দাম বৃদ্ধির খবর জেনে মিশ্র প্রতিক্রিয়া জানান চালকরা। বাড়ছে ঠিক আছে, কিন্তু আমাদের যদি রেগুলার তেলটা পাওয়া যায়, তাইলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম বাড়ার পরও যদি এই সমস্যা দেখা দেয়, তাহলে ভাই আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তেলের দাম যেহেতু বাড়ছে, লিমিট সিন্ডিকেট বাদ দিতে হবে। যে যতটুকু নিতে চায় তাকে ততটুকু দিয়ে সান্ত্বনা দিতে হবে। যে আপনারা কেউ মজুত করেন না, মজুত থেকে বিরত থাকুন। আগের মতো আপনাদের যতটুকু তেল লাগে ততটুকুই নেন। তেল বাড়লে পরে আমাদের সংকটটা মনে হয় দেখা দিত না। তো যেহেতু বাড়লো, তো এতে আমরা অনেক কষ্টবোধ করতেছি। গাড়ি সিরিয়াল 4টার দিকে লাইন ছিল, আজকে পাইনি, কালকে সকালে নিতে হবে। সেক্ষেত্রে বাড়িয়েছে, এটা তো আসলে নিরুপায়। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট এলাকার ফুল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। তেলের নতুন দাম এবং একই সঙ্গে আমরা প্রতিক্রিয়া শুনছিলাম ক্রেতাদের। সকাল থেকে আসলে কি চিত্র হতে পারে এবং রাতে কি চিত্র দেখছেন একটু বলবেন? তোমার এটা আসলে একদম পুরোটাই ডিপেন্ড করছে পাম্পগুলো ডিপো থেকে কি পরিমাণ তেল পাচ্ছে তার উপরে। অর্থাৎ এখানে আমরা আসাদগেট এলাকায় যে পাম্প, সেখানে আমরা দেখলাম যে রাত 12টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে, কিন্তু রেশনিংটা কিন্তু পরিবর্তন হয়নি। অর্থাৎ আগের যেই পরিমাণ তেল দেয়া হতো সেটি এখন দেয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এখানে চালক যারা রয়েছেন বিভিন্ন গাড়ির, তারা কিন্তু অভিযোগ করছেন যে দাম বেশি দিতে কোনো সমস্যা নেই, কিন্তু তেলের পরিমাণটি আসলে কেন বাড়ানো হলো না, অথবা যার যতটুকু প্রয়োজন ততটুকু কেন সে পাচ্ছে না। একই সাথে তেলের দাম বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই যে বাজার দর বৃদ্ধি হওয়া, জীবনমানের খরচ বেড়ে যাওয়া, সেগুলো নিয়ে অভিযোগের জায়গা তো রয়েছেই। সবচেয়ে বড় অভিযোগ গণপরিবহনের ক্ষেত্রে। তারা কিন্তু অভিযোগ করছেন যে যে পরিমাণ তেল তাদেরকে গত 2 সপ্তাহ ধরে দেওয়া হচ্ছে, এই নতুন দাম বৃদ্ধির পরে কিন্তু সেই বিন্দু পরিমাণ বাড়ানো হয়নি। এবং বড় যে অভিযোগের জায়গা সেটি হচ্ছে যে দীর্ঘ কর্মঘণ্টার কারণে তাদের গাড়ির শিফটের যে বিষয়, অথবা তাদের একটা ট্রিপ কমপ্লিট করার যে বিষয়,
এবং এরপরে গাড়ি আটকে থাকা, তেলের জন্য দাঁড়িয়ে থাকা এবং গণপরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও 10 লিটার বা 15 লিটারের যে ব্যারিয়ার, সেই কারণে কিন্তু অভিযোগের মাত্রা আরও বেড়েছে। স্বাভাবিকভাবেই সবাই কিন্তু চাচ্ছেন যে যেহেতু বাড়তি দাম হয়েছে, তারা যাতে নিরবচ্ছিন্নভাবে তেল পান, যতটুকু প্রয়োজন ততটুকু তেল যাতে তারা সংগ্রহ করতে পারেন, কিন্তু সেটি ঘটছে না বিধায় কিন্তু অভিযোগের জায়গা বেড়েছে এবং তারা কিন্তু তাদের অভিযোগের মাত্রা একসময় মাঝে মাঝে মেজাজও হারাচ্ছেন তারা। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, এখন আপনাদের তেল দেওয়ার লিমিটটা যদি একটু বলতেন। একটু আগে তো বললাম আপনাদের। এখন আমরা লাইভে আছি, কতটুকু তেল দিচ্ছে সেটা একটু জানান। ও আচ্ছা, ওই বাসে 5,000 টাকার তেল দিচ্ছি, আর এর আগে আরও কম দিতাম তেল। 12টার পর বাড়ার পর লিমিট একটু বাড়াই দিচ্ছি, এর আগে একটু কমাই দিচ্ছি, এখন বাড়াই দিচ্ছি, যে 5,000 টাকার তেল দিচ্ছি। আর হলো এই যে পিক আপে দিচ্ছি হলো, ছোটোটা দিচ্ছি হলো 15 লিটার, একটু বড়োটা দিচ্ছি 20 লিটার। আচ্ছা, আর প্রাইভেট কারে? প্রাইভেট কারে ওই যে আগে যা ছিল 12.5 লিটার, এখন 12.5 লিটারে দিই ছোটোটায়, আর বড়োটায় হলো 16 লিটার 66 পয়েন্ট ছিল, 16 লিটার 66 পয়েন্ট। বাড়তি দিতে পারছেন না কেন? বাট আমাদের তেল দিচ্ছে না তো, আমাদের 1 গাড়ি তেল দিচ্ছে, আমাদের তেল লাগে 4 গাড়ি 5 গাড়ি, আমাদের তেল দিচ্ছে 1 গাড়ি না, আমাদের তো দিচ্ছে না, আমাদের না দিলে আমরা কই থেকে দিব? তুমি এটাই হচ্ছে আসল বিষয়, যে পাম্প কর্তৃপক্ষ যদি ডিপো থেকে তাদের চাহিদা মাফিক তেল পান, সেই ক্ষেত্রে যারা ভোক্তা আছেন তাদেরকে তেল দিতে তাদের কোনো আপত্তি নেই। এই বিষয়টি বলতে চাচ্ছিলাম যে পাম্প কর্তৃপক্ষ বা পাম্পগুলো যদি পরিপূর্ণ তেল পায়, তাহলে যাত্রী সাধারণের যে ভোগান্তি সেটা কমে আসবে। একদমই তাই, সেটাই আসলে চাওয়া। আমি নিজেও তেল নিয়ে খুব ভোগান্তিতে আছি। আশা করি যে দাম বাড়লেও যেরকম বলছিলেন ক্রেতারা, যেন ভোগান্তিটা কমে। অসংখ্য ধন্যবাদ শওকত মঞ্জুর শান্ত। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা কমানো গিয়েছে, এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম এবং উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন সরকার প্রধান। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেয়া হবে, করা হবে স্বাস্থ্য বিমাও। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। করার জন্য সবিনয় অনুরোধ। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে তারেক রহমান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নের কথাও বলেন। সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। সফলভাবে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। করার ফলে সেবা গ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকার গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতারা। এর আগে রাজধানীর তেলের পাম্প এবং শিশু হাসপাতাল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে দ্বিতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে 11 দলীয় ঐক্যজোট। গণভোটের রায় মেনে না নিলে সরকারকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এ সময় জোটের নেতারা বলেন, সরকার চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। জনগণ রায় দিয়েছে, এই সংসদের দায়িত্ব গণভোটের রায় বাস্তবায়ন করা। ফ্যাসিবাদের আমলের মতো রাজপথে যদি মোকাবেলা করতে আসেন, এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে। সংসদ চলবে আগামীকাল থেকে, সেখানে ঘোষণা দেন যে আমরা ধরায় বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার করব। আর যদি না করেন, আগামী দিনে আন্দোলনের জন্য মোকাবেলা প্রস্তুত হন। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আমাদের নাই। সমাবেশ শেষে গণমিছিল বের করে 11 দলীয় ঐক্য। মিছিলটি কাকরাইল হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এর আগে দুপুরে রাজধানীতে তেলের পাম্প পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, পাম্পগুলোর চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণেই এই সংকট। আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। যত সময় তাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। এদিন হামাক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান জামায়াতের আমির। বলেন, সংসদে সরকারি দলের কথায় মনে হয় দেশে কোনো সমস্যা নেই। সরকারকে ট্যাক্সের হিসেব অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। অথচ একটা দেশের 2টা কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের 6টি জেলায় ঝড় এবং বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 12 জনের। এর মধ্যে সুনামগঞ্জে এক শিক্ষার্থী সহ নিহত হয়েছেন 5 জন। এছাড়া রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জে মারা গেছেন আরও 7 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালের ঝকঝকে রোদে জীবিকার টানে মাঠে নেমেছিলেন কৃষকরা। সুনামগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চলে হঠাৎ শুরু হয় ঝড় ও বজ্রপাত। মুহূর্তেই নিভে যায় এক শিক্ষার্থী সহ 4 কৃষকের প্রাণ। দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় হাওরে ধান কাটার সময় ঝড়ের সাথে বজ্রাঘাতে নিহত হন কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমান সহ 3 কৃষক রহমতুল্লাহ, লিটন মিয়া ও নূর জামাল। এছাড়া তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হয় আবুল কালাম নামের আরও একজনের। আলাদা এসব ঘটনায় আহত হয়েছে 5 জন। এখন পর্যন্ত বজ্রপাতে সুনামগঞ্জ জেলায় 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। এর মধ্যে 2 জন হচ্ছে ধর্মপাশা, 1 জন জামালগঞ্জ, 1 জন তাহিরপুর এবং 1 জন দিরাই। রংপুরের মিঠাপুকুর উপজেলার সখীপুর গ্রামে বজ্রাঘাতে নিহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তা দেখতে ভিড় করে শিশুসহ 15 থেকে 20 জন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষক তালেব ও জেলে মিলন মিয়ার। এ সময় 3 শিশুসহ আহত হয় অন্তত 10 জন। তাদেরকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 3 শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় রংপুর মেডিকেলে। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে ধান খেতে কাজ করার সময় এক কৃষক এবং গফরগাঁওয়ে মাঠ থেকে গরু আনার সময় বজ্রাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনা ও হবিগঞ্জে প্রাণ গেছে আরও 2 জনের।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। শেষ দিনে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যরা। রাজধানীর গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বিকেল 4টায় শেষ দিনে সাক্ষাৎকার শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা সাক্ষাৎকার দিচ্ছেন। জানান, যোগ্যদের মনোনয়ন দেওয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা 5ই আগস্টের পরে বিএনপিতে যোগ দেওয়াদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানানো হয়। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে দেশ ও নারী অগ্রযাত্রায় নিজেদের পরিকল্পনা জানতে চান। সোমবার 36 আসনে বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন তালিকা ঘোষণা দেবে। পার্টির সিদ্ধান্ত আমরা সবসময় মেনে নিয়েছি, সামনেও মেনে নিব। তবে 17 বছর যে জেল জুলুম অত্যাচার, আশা করি পার্টি মূল্যায়ন করবে ইনশাল্লাহ। নারী নিয়ে কাজ করব, আমরা যে যা করতে পারি সেগুলো আমরা বলেছি পজিটিভ, সবকিছু পজিটিভ, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, কারণ আমাদের পিএম উনি একটা উন্নত কান্ট্রিতে ছিলেন 17 বছর। উনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু দেখেছেন। উনি অনেক সহনশীল এবং ধৈর্যশীল একজন ব্যক্তি। যারা পরীক্ষিত সৈনিক তাদেরকেই সম্ভবত মনোনয়ন দিবে। এই জন্য আমি আশাবাদী যে যেহেতু আমরা অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করেছি, এখন আমি আশা করি বিএনপি একটা উদ্যোগ নিবে যে আমি যেহেতু একজন ট্রেনার হিসেবে কাজ করছি 11 ইয়ার্স, হয়তো আমরা একসাথে কাজ করার সুযোগ পেলে আমরা আন্তর্জাতিক মহলে সেই সমস্ত রিসোর্সগুলো আমার দেশের কাছে নিয়ে আসব। আগামী 2 জুলাই থেকে শুরু হচ্ছে বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি এবং সমমানের পরীক্ষা। শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি জানানো হবে। সাইলেন্ট বহিষ্কার নিয়ে যমুনা টেলিভিশন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি তা বাতিলের নির্দেশ দেন। শিক্ষার্থীদের একই সাথে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সব বোর্ডেই হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। এ অবস্থায় পরীক্ষা শুরুর তারিখ নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টর মাঝে ব্যাপক আগ্রহ। সরকারি ছুটির দিন শনিবার মন্ত্রণালয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বসে বৈঠক। পরে যমুনা টেলিভিশনকে শিক্ষামন্ত্রী জানান, সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই হবে এইচএসসি পরীক্ষা। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব এবং উইদিন এ উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত। এ সময় আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা নিয়েও কথা বলেন মন্ত্রী। এই সামনে যে 21 তারিখে এসএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষা শুরু হয়েছে, বিশেষ করে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026-এর 29 নম্বর অনুচ্ছেদ মন্ত্রীর নজরে আনা হয়। সেখানে নীরব বহিষ্কারের বিষয়ে বলা আছে, প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতির সংখ্যা থাকে অথবা দায়িত্বে নিয়োজিতদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে নীরব বহিষ্কার করা যাবে। এ আইনের অপব্যবহার হতে পারে ভেবে বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। পরে দ্রুত নীতিমালা সংশোধন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। তারা যেন পরীক্ষা ঠিকমতো নেন, মানসম্মত লেখাপড়া করান, আমরা সেদিকে যাচ্ছি। আমরা পরীক্ষার্থীদের পিছনে ছুটছি না। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। হরমুজ প্রণালী বন্ধের নির্দেশ অমান্য করায় 2টি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে আইআরজিসি। জাহাজ কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে, ইরান বন্ধ ঘোষণা করার পরও একটি নৌবহর জলপথটি পাড়ি দেওয়ার চেষ্টা করে। এ সময় গানবোটের মাধ্যমে 2টি ট্যাঙ্কারে হামলা চালানো হয়। তবে এখনও এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এরই মধ্যে হরমুজ প্রণালী পাড়ি না দেওয়ার জন্য রেডিওর মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক বার্তা পাঠিয়েছে আইআরজিসি। এমন পরিস্থিতিতে আবারও গুরুত্বপূর্ণ পথটিতে অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল 11টায়। শনিবার অনুশীলন করেনি দুই দলের কেউই, তবে একাডেমি মাঠে সকাল 10টায় অনুশীলন করবে বাংলাদেশ দল। আর নিউজিল্যান্ড প্র্যাকটিস সেশন ইনডোরে দুপুর 2টায়। প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপদের কাছে 26 রানে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। সেই ম্যাচে বরাবরের মতোই চোখে পড়েছে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। তবে ম্যাচে ফিরতে মরিয়া মেহেদি মিরাজের দল। অপরদিকে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে থেকে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। এর সাথে শেষ করছে আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।